আসসালামু আলাইকুম। বাংলাদেশে শিক্ষকতার মহান পেশায় আসার অন্যতম একটা মাধ্যম হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আর এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি প্রস্তুতির জন্য আমরা নিশ্চয়ই প্রিভিয়াস কোশ্চেনগুলোকে বুঝে শুনে ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ে থাকি, কারণ পরীক্ষায় ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রশ্ন এসে থাকে। আজকে আমি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংলিশ প্রশ্ন সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নটা, টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি? এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় এসেছিল আর অনেক জায়গায় এসে থাকে। তার মানে কিন্তু আমরা কোনো লুকায়িত হিডেন মানেটা, হিডেন অর্থ আমরা খুঁজে পেতে চাই। ইয়েস, উত্তর নিশ্চয় আপনি চুজ করেছেন টু গ্রেসপ দ্য হিডেন মিনিং। তাহলে টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হলো টু গ্রেসপ দ্য হিডেন মিনিং। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ মাদার রোজ ইন হার। আমরা নর্মালি মাদারকে কমন নাউন আকারে জানি। মায়ের কোন স্পেসিফিক নাম থাকলে, ধরেন আমি বললাম জরিনা, তাহলে তিনি প্রপার নাউন। জরিনা একজন মা, একটা শ্রেণী হয়ে গেছে কমন নাউন। এখন এখানে মাদারটা কি কমন নাউন আকারে এসেছে কি না? না, এখানে মাদারটা কমন নাউন আকারে আসে নাই। বুঝবেন কিভাবে? বাক্যটা রিডিং পড়লে আপনি বুঝবেন। ড্যাশ মাদার রোজ ইন হার। রোজ মানে কি? জেগে উঠেছে, ইন হার তার মাঝে। বাক্যটা এখানে যে এখানে মাদার শব্দটা আসলে কমন নাউন না, আমরা উত্তরে দা মাদার লিখব। দা মাদার মানে কিন্তু মা না, বরং মাতৃত্ব। দা মাদার মানে মাতৃত্ব। এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। মাতৃত্বকে তার ধরা ছোঁয়া যায় না, এটা অনুভব করতে হয়, তাই না? তাহলে দা মাদার মানে মাতৃত্ব। রোজ ইন হার, তার মাঝে মাতৃত্ব জেগে উঠেছে, মানে মায়ের যে স্বভাবগুলো তার মাঝে সেটা জেগে উঠেছে। তাহলে এখানে দা মাদারটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ফলে আমরা উত্তরে নিশ্চয়ই লিখছি দা মাদার রোজ ইন হার, তার মাঝে মাতৃত্ব জেগে উঠেছে। এখানে মাদারটা কমন নাউন না, বরং মাদারটাকে আমরা কি বলবো? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, নেক্সট কোশ্চেনে যাই। আই উড হ্যাভ কল্ড হার ড্যাশ। এটা বাংলাদেশের সব ধরনের কম্পিটিটিভ এক্সামের একটা কমন টাইপের কোশ্চেন। আপনি আই উড হ্যাভ কল্ড হার অপশনগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে, তাই না? তাহলে আমরা জানি যদি উড হ্যাভ কল্ড হয়, মানে বাক্যের যদি ইফযুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট হয়, তখন আমরা উড হ্যাভ, কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি। তাহলে আপনি এখানে ইফযুক্ত সেন্টেন্স পাস্ট পারফেক্ট কোথায় পাচ্ছেন? আমি জানি আপনি উত্তরে ইতিমধ্যে চুজ করেছেন খ নাম্বারটা। ইফ রিনা হ্যাড সিন হার, ইফযুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, আমরা অন্য পাশে উড হ্যাভ V3 লিখি। তাহলে আই উড হ্যাভ কল্ড হার ইফ রিনা হ্যাড সিন মি। আমরা জানি এখানে ইফযুক্ত যে বাক্যটা, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং পরীক্ষায় এসে থাকে। এই ইফযুক্ত বাক্যটা যদি আন্ডারলাইন করে দিয়ে বলে এটা কোন ক্লজ, এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং আই উড হ্যাভ কল্ড হার ইফ রিনা হ্যাড সিন মি, পুরো বাক্যটাকে আমরা কোন টাইপের বাক্য বলবো? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? অবশ্যই আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো, কারণ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। ওকে, এবং আমরা এটা জানি ইফযুক্ত সেন্টেন্স যদি বাক্যের শুরুতে থাকে, বাক্যের মাঝে একটা কমা লিখতে হয়। আর ইফযুক্ত সেন্টেন্স যদি বাক্যের মাঝে বসে, লাইক এই বাক্যে আছে, প্রশ্নে আছে, আমরা কমা লিখতে হয় না। ইয়াস, এবং আমরা এটা জানি নিশ্চয়ই ইফ শব্দটার পরিবর্তে আরো কিছু শব্দ বসতে পারে সেম অর্থ দেয়। ইফ অর্থ যেমন যদি, ইফের অর্থ দেয় আরো অনেক শব্দ আছে, লাইক হ্যাড, শুড, ওয়ার, এগুলো কিন্তু ইফের অর্থ দিতে পারে। ইয়েস, নেক্সট কোশ্চেন আমি চলে যাই। ডু ইউ এনজয় টিচিং? হিয়ার টিচিং ইজ। এই প্রশ্নটা অনেকবার এসছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, বিশেষ পরীক্ষারও প্রশ্ন বটে এই মুডটা। তুমি কি টিচিং পছন্দ করো? বলা হয়েছে এই ভার প্লাস আইএনজি টিচিং যেটা লেখা আছে, এটা কি জেরান্ড না পার্টিসিপল? আপনি জানি এই দুটার মাঝে একটা নিয়ে চিন্তা করবেন। ইয়েস, উত্তর আপনি পার্টিসিপল বলবেন না, বলবেন কি জেরান্ড। কিভাবে চিনবেন আমি ছোট্ট করে আপনাকে বলে দিই, এটা কিভাবে জেরান্ড বুঝতে পেরেছেন। আপনি যখন দেখবেন একটা ভার প্লাস আইএনজি ওয়ার্ড আছে, মানে এই শব্দটা একাই বসা আছে, শব্দটা ভার প্লাস আইএনজি, এটার পরে আর কোনো নাউন নাই। এখন এটাকে জিরান বলবেন নাকি পার্টিসিপল বলবেন, এটা নির্ধারণ করার উপায় হলো আপনি বাক্যের ভার্বটাকে প্রশ্ন করবেন কি দিয়ে বা কেমন দিয়ে। আবারও বলছি, আপনি যদি দেখেন মানে বাক্যের মূল ভার্বের পরে আরেকটা ভার প্লাস আইএনজি লেখা আছে সিঙ্গেল, তারপরে কোনো নাউন নাই, তাহলে এই ভার প্লাস আইএনজিটাকে আপনি জিরান বলবেন নাকি পার্টিসিপল বলবেন, এটা নির্ধারণ করবেন আপনি কি বা কেমন দিয়ে প্রশ্ন করবেন বাক্যের ভার্বকে। যেমন আমরা প্রশ্ন করছি ডু ইউ এনজয়, তুমি কি উপভোগ করো? তাহলে তুমি কি উপভোগ করো?
তুমি কি উপভোগ করো, উত্তর কিন্তু আসছে আমাদের টিচিং, শিক্ষকতা। তার মানে আপনি বাক্যের ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পান, তবে সেটা হবে কি ভাই, জেরান্ড। আর যদি আপনি বাক্যের ভার্বকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পান, তবে সেটা হবে পার্টিসিপল। লাইক আমাদের বিশেষ পরীক্ষা এসেছিল, এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং, মানে শিক্ষা আলোকময়। তাহলে যদি প্রশ্ন করেন শিক্ষা কেমন, শিক্ষা আলোকময়, তার মানে আপনি বুঝতে পারছেন ভার্ব প্লাস আইএনজি জিরান না পার্টিসিপল, তারপরে কোনো নাউন নাই, তখন আপনি বের করবেন কি বা কেমন দিয়ে প্রশ্ন করবেন। যদি দেখেন কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তবে বলবেন জিরান, কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে আপনি বলবেন পার্টিসিপল। তাহলে তুমি উপভোগ করো, তুমি কি উপভোগ করো, টিচিং, জিরান। এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষা আলোকময়, শিক্ষা কেমন, শিক্ষা আলোকময়, তাহলে এটা কিন্তু পার্টিসিপল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে ডু ইউ এনজয় টিচিং, তুমি কি টিচিং এনজয় করো, তুমি কি উপভোগ করো, তুমি কি উপভোগ করো, তুমি টিচিং উপভোগ করো। তাহলে টিচিং উত্তর যেহেতু পেয়েছি, ফলে আমরা জিরানটাকে কি বলবো, টিচিংটাকে জিরান বলবো। নেক্সট, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটা খুব বেসিক টাইপের সেন্টেন্স, তবে আমরা অনেকে ভুল করার চান্স থাকবে, কারণ আমরা বাক্য বুঝে পড়তে চাই না মোস্টলি, আমরা গ্রামাটিক্যাল রুল দিয়ে এই সব প্রশ্ন সমাধান করে ফেলতে চাই। ভাই বাক্যের অর্থ বলছে ইংরেজি পৃথিবীব্যাপী ব্যবহার করা হয়, মানে ইংরেজি ব্যবহার করা হয়, ইংরেজিতে মানুষ কথা বলে। এখন আপনি যদি লেখেন ইংলিশ স্পিক্স, ইংরেজি কি নিজে নিজে কথা বলে না, ফলে আপনি অ্যাক্টিভ সেন্টেন্সে বাক্যটাকে লিখতে পারবেন না। আপনি কোনোভাবেই ইংলিশ স্পিক্স বলবেন না, আপনি কোনোভাবেই ইংলিশ ইজ স্পিকিং, ইংলিশ কথা বলতেছে এটা বলবেন না। তার মানে আপনি ইজ স্পিকিং আর শুধু স্পিক্স এই দুটো একটা নেবেন না নিশ্চিত, আপনি আইদার ইজ স্পোকেন নেবেন অথবা হ্যাজ বিন স্পোকেন নেবেন। এখন একটু আবার মাথা খাটানোর বিষয় যে ইংলিশ কি এখন বলা হয় নাকি বলা হয়ে গেছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট মুড কিন্তু তখনই ব্যবহার করি যখন কাজটা শেষ হয়ে গেছে। ইংরেজি কিন্তু এখনো পৃথিবীতে বলা হয়, তাই না? ফলে আমরা উত্তরে নিশ্চয়ই ইজ স্পোকেন দিব। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, মানে ইংরেজিটা বলা হয় পৃথিবীব্যাপী। ইয়েস, উত্তরে নিশ্চয়ই আপনি বলেছেন ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। নেক্সট কোয়েশ্চেন, হু উইল হেল্প ইউ। এই বাক্যটা অ্যাক্টিভে আছে, পেসিভ করতে বলা হয়েছে। এটা একটা কমন টাইপের কোয়েশ্চেন। অ্যাক্টিভ পেসিভ ভয়েস থেকে যতগুলো প্রশ্ন আপনি ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা দেখেন, আপনি দেখবেন এই হু হুম দিয়ে অনেক প্রশ্ন থাকে। আমরা হু দিয়ে যখন অ্যাক্টিভ সেন্টেন্স পাই, পেসিভ সেন্টেন্সে মোস্টলি আমরা বাই হুম দিয়ে আনসার করতে পারবো। না পেলে আমরা নিশ্চয়ই পেসিভে হু পাবো, বাক্যের শেষে একটা বাই পাবো। তাহলে আপনি হু পেয়েছেন, বাই হুম নিশ্চয়ই খুঁজবেন, এবং আমরা খেয়াল রাখবো বাই হুমের পর অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব থাকবে। ইয়েস, এবং আরেকটা কথা হলো পেসিভ সেন্টেন্স অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে। তাহলে আপনি উত্তরে নিশ্চয়ই বের করে ফেলেছেন এই নাম্বারটা, হু উইল হেল্প ইউ, বাই হুম। বাই হুম দেখেন সব জায়গা আছে, তারপর লাগবে কি অক্সিলিয়ারি লাগবে, ফলে ইউ বাদ। বাই হুম উইল ইউ হেল্পড, উইল ইউ হেল্প কিভাবে হয়, উইলের পর কি ভার্বের থার্ড ফর্ম হয়? আর পেসিভ সেন্টেন্সে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লাগবে। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে ঠিক, কিন্তু একটা বি ভার্বও লাগবে। এখন উইলের পর একটা বি ভার্ব থাকলে আমরা কাউন্ট করতে পারতাম, ফলে সি নাম্বার বাদ। আর বাই হুম উড কেন দরকার, আমরা উড তো দরকার নেই আমাদের। আমরা কিন্তু মানে অ্যাক্টিভ থেকে পেসিভ করতে গেলে টেন্স পাল্টানোর কোনো প্রশ্ন আসে না, সেটা আসে হলো ন্যারেশন করতে গেলে। ইয়েস, ফলে উত্তর পেয়েছি আমরা বাই হুম উইল ইউ বি হেল্পড। নেক্সট কোশ্চেন, I am used dash in crowded places. এটা আমরা যখন ইংলিশ কথা বলি বা ইংলিশ লিখতে চাই নিজের অভ্যাস নিয়ে, তখন কিন্তু কথাটা আসে। আই এম ইউজড, তারপরে আমরা একটা টু লিখি, ভার্বের সাথে আইএনজি লিখি, দ্বারা বোঝায় হলো আমি কোন একটা কাজে এখনো অভ্যস্ত, এটাই বলছে। আই এম ইউজড, আমরা উত্তরে নিশ্চয় আপনি পেয়েছেন আই এম ইউজ টু স্টাডিং ইন ক্রাউডেড প্লেসেস। আমরা জানি বি ইউজ টু এরপর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, এটা দ্বারা বোঝায় হলো বর্তমানে কেউ কোনো কাজে অভ্যস্ত। আর যদি শুধু ইউজ টু হয় তখন ভার্বের বেস ফর্মটা বসবে, বেস ফর্ম, এটা দ্বারা বোঝায় অতীতের কোন একটা অভ্যাস, এটা এখন আর নাই। তাহলে এই বাক্যে উত্তরে আমরা নিশ্চয় নিব আই এম ইউজ টু স্টাডিং, আমি অভ্যস্ত পড়াশোনা করতে, ইন ক্রাউডেড প্লেসেস মানে ক্রাউডেড প্লেসে। ফলে আমরা উত্তর নিব আই এম ইউজ টু স্টাডিং, আমি অভ্যস্ত পড়াশোনা করতে, ইন ক্রাউডেড প্লেসেস। নেক্সট ওয়ান, আই স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস। অবশ্যই ভাই আপনি পড়েছেন বিশেষ পরীক্ষার প্রশ্ন আকারে, আই স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, একটা বক্তৃতা যেখানে অনেক শব্দ আছে, এটাকে আমরা বলি লার্জ স্পিচ, অর্নামেন্টাল স্পিচ নাকি মেইডেন স্পিচ। মেইডেন মানে একবারে প্রথম বক্তৃতা,
আর ভার্বস স্পিচ। নিশ্চয়ই আপনি উত্তরে ভার্বস বলছেন। ভার্বস মানে হলো মানে বেশি আছে, আসলে শব্দ যা দরকার তার চেয়ে বেশি আছে, ফলে আ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস ইজ আ ভার্বস স্পিচ। দেন দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট। এখন এখানে গেভ ইন শব্দটার এই গ্রুপ ভার্বটা মানে কি? আপনি নিশ্চয়ই গ্রুপ ভার্ব পড়ে থাকেন। গ্রুপ ভার্ব নিয়ে আমরা প্রায় সব প্যাচে পড়ে থাকি। আমি গ্রুপ ভার্ব, প্রেপোজিশন বা সিনোনিম যা আছে এগুলো মানে খেয়াল রাখার একবারে বাস্তবধর্মী উপায়, লিঙ্গুইস্টিকটা যা বলেন লং লাস্টিং উপায় হলো ভাই এগুলোকে মুখস্থ না করা। আমরা যদি পড়ি গিভ ইন বশ্যতা স্বীকার করা, গিভ ইন বশ্যতা স্বীকার করা, এটা কখনোই খেয়াল থাকবে না। বরং এই গিভ ইন এই এক্সপ্রেশনটার, এই গ্রুপ ভার্বটার অর্থ কি খেয়াল রাখার সবচেয়ে ভালো উপায় হলো এই গিভ ইনটাকে দিয়ে একটা বাক্য পড়ে ফেলা। আপনার বইতে নিশ্চয়ই আছে, না থাকলে নিজে একটা বানাবেন ছোট্ট করে, তাতে আপনি এই গিভ ইন শব্দের গ্রুপ ভার্বের অর্থ কি খেয়াল রাখতে পারবেন লম্বা সময় ধরে। তাহলে আমরা পড়ি দা এনিমি, শত্রুরা পরিশেষে কি করছে? বশ্যতা স্বীকার করছে, মানে হার মাইনা নিছে। ওকে, তাহলে এখানে গিভ ইন বলতে আমরা যেটা বলবো সেটা হলো yielded মানে সারেন্ডার্ড, এটাই। তাহলে দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট। নেক্সট কোশ্চেন, দ্য ফ্রেজ গেট দ্য এক্স মিনস, গেট দ্য এক্স মানে কি? এক্স মানে কি? কুড়াল। তাহলে কুড়াল দিয়ে কিন্তু আমরা কাটাকাটি করি। এই এক্সপ্রেশনটার মানেও কিন্তু এমনটাই, মানে কোনো একটা জিনিসের বিচ্ছিন্নতা বোঝাবে। আপনি অপশনগুলো খুঁজলে পাবেন অবশ্যই লুজ দ্য জব। ইয়াস, গেট দ্য এক্স মানে কি? লুজ দ্য জব মানে চাকরি হারানো। এক্স শব্দটা একা একা আমরা জানি নাউন, বাট এক্স শব্দটা কিন্তু বাক্যে ভার্ব হতে পারে। এই জন্য আমি বলে থাকি আপনি যখন কোনো শব্দের অর্থ খোঁজেন তখন আপনি একটু অক্সফোর্ড বা ক্যামব্রিজ ডিকশনারি থেকে খুঁজবেন। তাতে সুবিধা কি, আমাদের পরীক্ষকরা এই অক্সফোর্ড ক্যামব্রিজ ডিকশনারি থেকে সেন্টেন্স এনে ডিরেক্ট প্রশ্ন করে ফেলেন, বাক্য দিয়ে দেন ডাইরেক্ট। পাশাপাশি আপনি একটা ইংলিশ শব্দের একাধিক মানে থাকে, আপনি জানেন একটা ইংলিশ শব্দ নাউন অ্যাডজেক্টিভ ভার্ব হইতে পারে। ফলে যদি আমরা একটু সময় বেশি গেলেও একটা শব্দের ৩-৪ ধরনের ব্যবহার জেনে যাই, তাতে আমাকে পরীক্ষা হলে এটা হেল্প করে, পাশাপাশি আমার তো দক্ষতা বাড়ছে। ইয়াস, আমরা এখানে আরেকটা বাক্য দেখবো। দেখেন, গেট দ্য এক্স দিয়ে আমি ক্যামব্রিজ ডিকশনারি থেকে নিয়েছি। এমপ্লয়িজ উইথ পুয়ার রিভ্যালুয়েশনস গট দ্য এক্স, মানে যাদের অবস্থা খারাপ, মূল্যায়ন যাদের অবস্থা খারাপ, যে এমপ্লয়িদের তাদেরকে স্যাক করা হয়েছে, এটা বোঝাচ্ছে, মানে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। দ্য টিভি প্রোগ্রাম ওয়াজ এক্সড, মানে টিভি প্রোগ্রামটা বাতিল করা হয়েছে ফ্রম দ্য নিউ শিডিউল। তাহলে এখানে এক্স শব্দটা কিন্তু ভার্ব আকারে বসা হয়েছে, বাতিল করা। And the next one 11, the spectator was a lady, দর্শক যিনি ছিলেন তিনি ছিলেন একজন মহিলা। এটা একটা ট্যাগ কোশ্চেন। আমরা জানি ট্যাগ কোশ্চেনের মূল বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় আমরা না বোধক লিখি, এবং ট্যাগ কোশ্চেন আমরা দুটা ওয়ার্ডই লিখি, কেবল একটা লিখি আমরা প্রোনাউন আর একটা লিখি অক্সিলারি। তাহলে আমাদের ওয়াজ আছে, আমরা ওয়াজটারে ওয়াজন্ট লিখবো। আর স্পেকটেটর পুরুষ নাকি মহিলা এখানে এটা দেখে বুঝতে পেরেছি, ফলে আমরা ওয়াজন্ট শি খুঁজবো, তাই না? ওয়াজন্ট শি একটা জায়গায় আছে, আপনি নিশ্চয়ই আনসারে চিন্তা করেছেন ওয়াজন্ট শি। ইয়েস, দ্য স্পেকটেটর ওয়াজ আ লেডি, ওয়াজন্ট শি। And the 12th question is, now many women are working dash home with men. Now আজকাল অনেক মহিলারা, এখানে নিশ্চয় উইমেন শব্দটি খেয়াল করবেন, MEN কিন্তু প্লুরাল আর MAN সিঙ্গুলার। Now many women are working, অনেক মহিলারা আজকাল কাজ করছে ড্যাশ হোম উইথ মেন, পুরুষদের সাথে ঘরের বাইরে। এই কথাটা আসবে, তাই না? আপনি খুব সহজে আনসার নিশ্চয়ই চুজ করেছেন আউটসাইড। ইয়েস, নাও মেনি উইমেন আর ওয়ার্কিং আউটসাইড হোম উইথ মেন। দেন দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট, ডিসিট শব্দের ভার্ব কি? ডিসিট শব্দটা একা একা নাউন, ডিসিট বানানটা কাজে দেয়, আমাদের পরীক্ষা আসে। ডিসিট, রিসিভ, রিসিট, রিলিভ, বিলিভ কাছাকাছি, কোথাও আই কোথাও IE। তাহলে ডিসিট শব্দের অর্থ প্রতারণা, শব্দের নাউন। আমাদের বলছে এটার ভার্ব ফর্ম কি? এটার ভার্ব হবে কোনটা? ডিসিভ, ডিসিভিং, ডিসাইডফুল নাকি ডিসাইসিভ? ইয়েস, উত্তর আপনি নিশ্চয়ই ডিসিভ লিখেছেন। ডিসাইড মানে হলো, ডিসিভ মানে হলো প্রতারণা, আর ডিসিভ মানে হলো প্রতারণা করা। ইয়েস, এন্ড দ্য 14th, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া শব্দটার সিঙ্গুলার ফর্ম কি? তার মানে ক্রাইটেরিয়া শব্দটা নিজে একটা প্লুরাল ফর্ম, তাহলে আমাদের এটা সিঙ্গুলার হবে ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়া হলো প্লুরাল, সিঙ্গুলার হলো ক্রাইটেরিয়ন। এই নাম্বার জেন্ডার থেকে যত প্রশ্ন বাংলাদেশের চাকরি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় দেখা যায়, আপনি যে বই ধরে পড়েন না কেন, রুল 1, 2, 3 এর ভিতরে প্রশ্ন আসে।
এবং এটাও কিন্তু আছে 1 2 3 যে কোনো বই ধরে পড়লে আপনি এই জিনিসটা পাবেন। দেন 15th, দ্য অ্যাজেটিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন শব্দটার অ্যাজেটিভ কি এই 4টা অপশনের মাঝে? আনফরচুনেটলি 4টার একটাও কিন্তু কারেক্ট অ্যাজেটিভ ফর্ম না কন্ট্রিবিউশন শব্দটা। কন্ট্রিবিউশন মানে হলো অবদান, শব্দটা নাউন, কন্ট্রিবিউট হলো ভার্ব, এটার বেসিক্যালি অ্যাজেটিভ হবে কন্ট্রিবিউটরি। কন্ট্রিবিউটরি, আমি একটা বাক্য লিখেছি এই কন্ট্রিবিউটরি শব্দটা দিয়ে, দ্য অ্যাজেটিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন ইজ কন্ট্রিবিউটরি। একটা বাক্য লিখেছি, শি প্লেড আ কন্ট্রিবিউটরি রোল ইন দ্য সাকসেস অফ দ্য প্রজেক্ট। এই প্রজেক্টটার সফলতার পেছনে সে একটা রোল প্লে করেছিল। রোলটা কেমন? কন্ট্রিবিউটরি, মানে উল্লেখযোগ্য বলতে পারেন আপনি, ভালো একটা রোল সে প্লে করেছিল। রোল শব্দটা নাউন, কন্ট্রিবিউটরি শব্দটা কি এখানে? অ্যাডজেক্টিভ। এই ছিল আজকের প্রশ্ন সমাধান। আমি 2টা ভাগে এক একটা প্রশ্ন সমাধান করার চিন্তা করেছি, যেন লম্বা না হয়ে যায়, আপনারা বিরক্ত না হন, আমার খুব বেশি চাপ না হয়। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা যদি চান এই টাইপের ক্লাসগুলো আমি আপনাদের জন্য দিয়ে যাই, আপনাদের সবগুলো প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ দিয়ে যাই, আপনারা একটু পাশে থাকবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।